গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে 23 এপ্রিল, স্যাটারডে। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমরা আমাদের লাস্ট ট্রিপ থেকে ফিরেছি। লোকজন রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে না। আমাদের ট্রিপ থেকে ফিরেছি হচ্ছে লাস্ট সানডে, তো অলমোস্ট 6 ডেজ হয়ে গেছে। আমার কন্টিনিউয়াস মানডে টু ফ্রাইডে অফিস ছিল, তাই ব্লগ করারও টাইম পাইনি। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে গাড়িটার একটা কার ওয়াশ ইজ মানে এক্সট্রিমলি নেসেসারি। তো এখন সেখানেই যাচ্ছি সকালবেলা কার ওয়াশ করাতে। আর আমাদের ট্রিপের সমস্ত ডিটেলস, মানে কি এক্সপেন্সেস ছিল, গাড়ির পারফরমেন্স কীরকম ছিল, অ্যান্ড এভরি ডিটেলস নিটিগ্রিটিস যেগুলো আছে, সেটা কার ওয়াশ করিয়ে বাড়ি ফেরার পর তারপরে ভিডিওতে সেইগুলো বলবো। তো আপাতত ফার্স্ট থিংস ফার্স্ট, সকালবেলা বেরিয়েছি যাতে কার ওয়াশটা খালি থাকে। ফোন করে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলাম। অ্যাপয়েন্টমেন্ট অ্যাকচুয়ালি 9:30-তে ছিল, তো একটু লেট হয়ে গেছে। খুব একটা দূর না বাড়ির থেকে, 15 মিনিটসে পৌঁছে যাওয়া উচিত। অ্যান্ড হোপফুলি এখন সকালবেলায় অফিসের রাশটা থাকবে না, সেই জন্যই মেনলি সকালবেলা নেওয়া। এবার দেখা যাক। নেক্সট কার ওয়াশে পৌঁছে তোমাদেরকে আমি কার ওয়াশটাও ডিটেলসে দেখাবো। অ্যান্ড এর আগে কোনোদিন আমি এরকম প্রফেশনালি কার ওয়াশ করাইনি, নর্মালি সার্ভিস সেন্টারেই করাতাম। বাট এইবারে একটু মানে সার্ভিসটা অ্যাকচুয়ালি কালকে আছে, অ্যান্ড আজকে আমাকে গাড়ি নিয়ে বেরোতে হবে ইভিনিংয়ে, তাই আগেই কার ওয়াশটা করিয়ে নিতে হচ্ছে। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, ইফ ইট ইজ ওয়ার্থ দ্য প্রাইস। তো কার ওয়াশের রিভিউটা ওখানে গিয়েই দেবো। গাড়ির কন্ডিশনটা দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে। ট্রিপে গেলে এটা ঠিক আছে, আমার ভালোই লাগে, বাট এখন যখন সিটিতে চালাতে হবে তো ক্লিন কার লুকস বেটার। দেখতে পাচ্ছ কতটা ডার্টি হয়ে আছে। তো এখন ওয়াশটা স্টার্ট হবে। অ্যাকচুয়ালি আমি অনেক মর্নিংয়ে চলে এসেছি, তাই ওদের অ্যাকচুয়ালি অফিসটা খোলেনি। এইটাই ওদের অফিস, কিন্তু এখনও খোলেনি। বাট ওরা ওয়াশিং প্রসেসটা স্টার্ট করে দেবে। তো কার ওয়াশটা ফাইনালি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গাড়িটা মানে একদম যেদিন যেরকম কিনেছিলাম সেরকম হয়ে গেছে, একদম ব্র্যান্ড স্প্যাঙ্কিং নিউ লাগছে। খুব ভালো কাজ করেছে এখানে, খুব ডিটেলে কাজটা করেছে। দেখছেন টায়ার্স অ্যান্ড এই প্লাস্টিক বডি পার্টসগুলো পুরো শাইন করে দিয়েছে। ইন্টেরিয়ারটা আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন পুরো ভেতরটা পুরো একদম স্পিক অ্যান্ড স্প্যান আছে, কোনো ডাস্ট নেই, কিচ্ছু নেই। খুব ভালো কাজ করেছে, আই এম ভেরি ইমপ্রেসড।
কার ওয়াশ থেকে ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এখানে ওই 1 ঘন্টা মতো লেগেছে, বাট ঠিক আছে, কাজটা খুব ভালো করে করেছে, তো ঠিক আছে, ওটার জন্য টাইম স্পেয়ার করা যায়। তো এবার আমরা ডাইরেক্টলি বাড়ি যাব, আর কোথাও কিছু কাজ নেই। বাড়ি যাব, বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে ট্রিপ ডিটেলসটা নিয়ে বলবো। সো উই আর ব্যাক অ্যাট হোম। তো যেরকম তোমাদেরকে আমি বললাম যে আমাদের ট্রিপের ডিটেলসটা আমি শেয়ার করব, তো আমার ডিটেলসটা এখানে আমার কাছে আছে, আমি তোমার সাথে শেয়ার করছি। লাস্ট ব্লগে যেরকম আমি বলেছিলাম যে আমাদের টোটাল ডিস্টেন্স কাভার্ড ওয়াজ 1665 কিলোমিটার্স, সেটা হচ্ছে পুরোটা। বাট এখান থেকে দারিংবাড়ি যেতে গেলে দারিংবাড়ি ইজ অ্যাপ্রক্সিমেটলি 750 কিলোমিটার মতো কলকাতা থেকে। আর যদি রুটের কথা বলি, তো রুট বেসিক্যালি মানে সেলফ ড্রাইভ করে যদি কেউ যায় বা বাইক নিয়েও যায়, তো রুটটা হচ্ছে তোমার বেসিক্যালি NH16 দিয়ে। তো গুগল ম্যাপসে দারিংবাড়ি দিলে যে রুটটা দেখাবে ওইটাই, ওখানে কোনো কমপ্লিকেশন নেই। তো ওই রুটটা ফলো করলেই ইউ উইল রিচ মানে অল দ্য ওয়ে টু দারিংবাড়ি। এবার যদি বলি যে মানে ট্রিপটা কিভাবে করবে, মানে সেলফ ড্রাইভ করে গেলে কখন বেরোবে, কখন কি পৌঁছাবে, সেইটা আমি বলে দিই। তো বেসিক্যালি তোমাদের যদি তুমি মানে এখান থেকে ড্রাইভ করে যেতে যাও দারিংবাড়ি, তো তোমার অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 15 to 16 আওয়ার্স লেগেই যাবে, ইনক্লুডিং অল কাইন্ডস অফ ব্রেকস, ঠিক আছে। তো এবারে তো একবারেও যাওয়া যায়, ব্রেক করেও যাওয়া যায়। যদি তোমাদের মানে তোমরা এক্সপিরিয়েন্স ড্রাইভার কেউ হও, তাহলে ইউ ক্যান গো ফর মানে একদিনেই যাওয়া ট্রাই করতে পারো, ইফ ইউ ক্যান ড্রাইভ ফর 15 to 16 আওয়ার্স কন্টিনিউয়াসলি। আর যদি মনে হয় যে সেটা মানে সেটা নাও পারতে পারো, দেন ইউ ক্যান অলওয়েজ টেক আ ব্রেক। ব্রেক নেওয়ার জন্য আইডিয়াল জায়গা ইজ ইদার কটক অর ভুবনেশ্বর, যেটা মানে অ্যাপ্রক্সিমেটলি মিডওয়েতেই পড়ে। তো ওই কটক ভুবনেশ্বর যেতে গেলে ধরে নাও ওই 7 to 8 আওয়ার্স লেগে যাবে, কি 9 আওয়ার্স লেগে যাবে। তো সেটা যদি প্ল্যানিং থাকে, তো তাহলে তোমরা আর্লি মর্নিং স্টার্ট করতে পারো, তাহলে বাই ইভিনিং ইউ ক্যান রিচ ইয়োর নাইটস ডেস্টিনেশন। সেখানে থেকে পরের দিন আবার স্টার্ট করতে পারো। বাট যদি একবারে করতে হয়, তো ইটস বেটার ইউ স্টার্ট ইন দি ইভিনিং। মানে আমরা যেরকম কটায় বেরিয়েছিলাম, 9টার দিকে বেরিয়েছিলাম, তো নেক্সট ডে অ্যারাউন্ড ওই 2-2:30 দিকে পৌঁছেছিলাম, ঠিক আছে। তো যদি একবারে করতে হয়, তো তাহলে ওই রকম ইভিনিংয়ে বেরোতে হবে অ্যান্ড কন্টিনিউয়াস ড্রাইভ করে, তো নেক্সট ডে আফটারনুনের মধ্যে তুমি পৌঁছে যাবে। বাট মেক শিওর লেটে মানে মানে খুব বেশি হলেও 10টার পরে যেন না বেরো, বিকজ দারিংবাড়ির ওখানটা বেসিক্যালি তো মানে ফরেস্ট এরিয়া, তো ওইখানে যদি সানলাইট একবার চলে যায়, আর স্পেশালি যখন কেউ নতুন যাচ্ছে, রাস্তাঘাট যদি চেনা না থাকে, ওখানে কোনো স্ট্রিট লাইট সেরকম নেই, ঠিক আছে। তো অলওয়েজ কিপ ইন মাইন্ড যে আমার এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভালটা কি হচ্ছে, ওটা যেন সানসেটের আগেই হয়। আর তাছাড়া এমনিতেও ওখানে মানে রাস্তাতে লাঞ্চের কোনো, যেরকম ভিডিওতে দেখেছিলে যে লাঞ্চের কোনো রকম মানে ব্যবস্থা ওখানে নেই। তো লাঞ্চটা বেসিক্যালি তোমার অ্যাকোমোডেশনে পৌঁছেই করতে হবে। তো এরকমভাবেই প্ল্যান করবে যে যাতে ওইখানে ওই লাঞ্চ আওয়ারের মধ্যেই পৌঁছাও, তাহলে গিয়ে মানে লাঞ্চ করে নিতে পারবে, যেটা আমরা করেছিলাম। আচ্ছা, এবার নেক্সট যেটা এখানে অ্যাড করার, সেটা হচ্ছে যে আমরা ট্রিপটা করেছিলাম হচ্ছে দারিংবাড়ি আর পুরী, বিকজ আমার মায়ের পুরী যাওয়ার একটু শখ হয়েছিল, ওই জন্য পুরীটা অ্যাড করা হয়েছিল, আদারওয়াইজ পুরীটা অ্যাড করা হতো না। তো তোমাদের যদি পুরী না যাওয়ার থাকে, বা পুরী যদি অলরেডি যাওয়া থাকে, যদি ওটা প্ল্যানিং না থাকে, তো এই ট্যুরটাকে আরও অন্যভাবেও করা যায়। কারণ দারিংবাড়ি থেকে দুটো পয়েন্ট অফ ইন্টারেস্ট খুবই কাছাকাছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যেটা চিল্কা, আমরা মানে চিল্কার মেন পার্ট যেটা, সেটা হচ্ছে রামভা বলে একটা জায়গা আছে, সেই রামভা থেকে হচ্ছে চিল্কাটা আরও ভালোভাবে ঘোরা যায়। তো অ্যাকচুয়ালি কিন্তু দারিংবাড়ি যেতে গেলে ওই রামভার একদম কাছ দিয়েই যেতে হয়। তো তোমরা ওইটাকেও ট্রিপের মধ্যে ইনক্লুড করে নিতে পারো। আর আরেকটা হচ্ছে যেটা খুবই ফেমাস ডেস্টিনেশন, সেটা হচ্ছে গোপালপুরম সি। তো গোপালপুরও দারিংবাড়ি থেকে খুবই কাছে, গুগল ম্যাপসে চেক করে নিতে পারো। মানে খুব একটা ডিস্টেন্স কিছু না, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না কতটা, বাট মানে অনেকে ডে ট্রিপও করে নেয়, তো ওখানে 1 নাইট স্টেও করে নেওয়া যায়। তো তোমরা চাইলে পুরীটা বাদ দিয়ে কিন্তু দারিংবাড়ির সাথে এই গোপালপুর আর রামভাই দুটোও অ্যাড করে নিতে পারো। তো ওটাও একটা ভালো ট্রিপ হবে। ওটা আমি এইবার করিনি, বাট নেক্সট টাইম ওইদিকে যদি কোনোদিন যাই, তো ওই দুটো জায়গাও ভিজিট করব। কিন্তু দারিংবাড়ি ট্রিপটা এইভাবেও তোমরা প্ল্যান করতে পারো। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টে আসি, সেটা হচ্ছে কি যে কখন মানে এই জায়গাটা যাওয়া উচিত, দ্যাট ইজ মানে বেস্ট টাইম টু ভিজিট দারিংবাড়ি। এবারে এইটা ব্যাপারে আমি বলবো যে যেহেতু এটা একটা হিল স্টেশন,
তো ন্যাচারালি যে কোনো হিল স্টেশনে মানে উইন্টারেই সেটা সব থেকে এনজয়েবল হয়। তো আমি সাজেস্ট এটাই করব। আর এটা যেহেতু মানে দিস ইজ নট দ্য হিমালয়াস, ঠিক আছে, এটা তো উড়িষ্যা। তো উড়িষ্যার উইন্টার আর ওয়েস্ট বেঙ্গলের উইন্টারটা অনেকটাই একই রকমের, মানে বেসিক্যালি ডিসেম্বর আর জানুয়ারিতেই ওখানে লোয়েস্ট টেম্পারেচার থাকে। তো আমি বলবো যদি দারিংবাড়ি ভিজিট করতে হয় আর উইন্টারটা এনজয় করতে হয় তাহলে ডিসেম্বর জানুয়ারিতেই ভিজিট করা উচিত। যদি সেটা পসিবল না হয় তাহলে ম্যাক্স মিড মার্চ অবধি করা উচিত। তারপর থেকে কিন্তু ওখানে যথেষ্ট গরম পড়ে যায়। আমরা তো এপ্রিল মাসে গেছিলাম, ভিডিও তো দেখতেই পেয়েছো কতটা রোদ মানে থাকতো দিনের বেলা। হ্যাঁ, সন্ধ্যাবেলা প্লেজেন্ট থাকে, বাট দিনের বেলায় কিন্তু যথেষ্ট গরম থাকে, সেরমভাবে এনজয় করতে পারবে না। মানে যদি ডিসেম্বর জানুয়ারিতে যাওয়া যায় তাহলে সব থেকে বেশি এনজয় করতে পারবে। তো আমি সাজেস্ট করব যে ডিসেম্বর জানুয়ারিতেই প্ল্যানটা করার। আর যদি সেটা না পসিবল হয় তাহলে ম্যাক্স হচ্ছে ফেব্রুয়ারি, ঠিক আছে, ওর মধ্যে করলে সব থেকে বেশি তোমরা এনজয় করতে পারবে। আচ্ছা, সব কিছুই মোটামুটি শেয়ার করে দিলাম। এবারে যেটা অনেকেই জানতে চায় সেটা হচ্ছে যে ট্রিপের এক্সপেন্সেস কী ছিল, কত টোটাল এক্সপেন্ডিচার হয়েছিল। তো এবার সেটাই আসছি। তো লাস্ট ভিডিওর এন্ডে আমি যেটা বলেছিলাম যে আমার টোটাল কিলোমিটার্স মানে ট্রিপ কিলোমিটার্স ওয়াজ 1665 কিলোমিটার্স। তো সেইটা মানে অ্যাপ্রক্স আমার গাড়ি ফিল এফিসিয়েন্সি দিয়েছিল হচ্ছে ওই 15-16 মতো দিয়েছিল। তো সেটাতে আমার পেট্রোল কস্ট কেম টু অ্যারাউন্ড 13,500 অ্যাপ্রক্স, ঠিক আছে। 13,500 ওয়াজ আ ফিউল কস্ট। আর টোল ট্যাক্স হয়েছিল হচ্ছে 1765। তো টোল ট্যাক্সটা মোটামুটি বাইকে যদি কেউ যায় তাহলে টোল ট্যাক্স লাগছে না, আর যদি বাই কার কেউ যায় তো টোল ট্যাক্স এটাই থাকবে, টোল ট্যাক্স উইল নট চেঞ্জ, বাট ফিউল এক্সপেন্স উইল চেঞ্জ। মানে ওটা হচ্ছে মানে তোমার গাড়ি কীরকম অ্যাভারেজ দেবে সেটার উপর ডিপেন্ড করছে। এবার অ্যাকোমোডেশন এক্সপেন্সেসে আসছি। তো দারিংবাড়িতে আমরা যে রিসর্টটাতে ছিলাম সেখানে আমাদের রুমগুলো ছিল হচ্ছে 2800 অল ইনক্লুসিভ, মানে ইনক্লুডিং জিএসটি, তো 2800 পার নাইট। তো আমাদের দুটো রুম ছিল ন্যাচারালি। তো সেই দুটো রুমে আমরা 2 নাইটস ছিলাম। তো টোটাল কস্ট কেম টু অ্যারাউন্ড 11,200 রুপিস। দারিংবাড়িতে এটাই খরচা ছিল স্টে। আর তারপর আমরা পুরীতে যে হোটেলটাতে ছিলাম, আচ্ছা এখানে বলে রাখি যে দুটো হোটেলেরই কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো কারোর যদি যাওয়ার থাকে তো ওইখান থেকে কন্ট্যাক্ট করে ইউ ক্যান বুক। আর তা নাহলেও মানে নামটা জানা থাকলেও তোমরা মানে মেক মাই ট্রিপ থেকেও বুক করতে পারো, যেখান থেকে বেটার রেটস পাবে সেখান থেকে করে নিতে পারো। তো পুরীতে আমরা যে হোটেলটা ছিলাম সেখানে আমাদের রুমটা ছিল 3000 পার নাইট, আর মা বাবার রুমটা ছিল 2000 পার নাইট। তো আমাদের রুমটা তোমরা দেখেছিলে, তো যেটা পুল সাইডে ছিল। তো আমরা ওখানেও 2 নাইটস ছিলাম। তো ওখানে আমাদের টোটাল কস্ট এসেছিল হচ্ছে 10,000 রুপিস। এবার বাকি যে এক্সপেন্সটা থাকে সেটা হচ্ছে যে ফুডিংয়ের অ্যান্ড মিসলেনিয়াস এক্সপেন্সেস, ঠিক আছে। ফুডিংয়েরটা আমি আলাদা করে কিছু বলছি না, বিকজ ফুডিংটা খুবই একটা মানে ভেরিয়েবল কম্পোনেন্ট, ওটা মানে পার্সন টু পার্সন খুবই ভ্যারি করে যায়। তো আমি আমাদের এই ফিউয়েল টোল অ্যান্ড স্টে বাদে এক্সট্রা যেটা খরচা হয়েছিল ইনক্লুডিং ফুয়েল অ্যান্ড এভরিথিং এলস, দ্যাট ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 19,000 to 20,000, ঠিক আছে, ফর 4 পিপল। এবার তার মধ্যে ম্যাক্সিমামটাই ফুডিংয়েই ছিল। এবারে সেইটা ড্রাস্টিক্যালি কমতেও পারে, ড্রাস্টিক্যালি বাড়তেও পারে, সেটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। তো টোটাল যদি আমি বলি যে আমাদের এক্সপেন্সেস কি হয়েছিল, কত হয়েছিল, তো দ্যাট ইজ কামিং অ্যারাউন্ড টু অ্যাপ্রক্সিমেটলি 55,000 মতো ফর 4 পিপল। তাতে আমরা 2 নাইটস ছিলাম দারিংবাড়িতে, 2 নাইটস ছিলাম পুরীতে, অ্যান্ড দিস ইনক্লুডস এভরিথিং। মানে আমরা যে পুরীতে পুজো দিয়েছি, অ্যান্ড পুরীতে অ্যাকচুয়ালি আমরা নিজের গাড়ি নিয়ে বেরোতাম না, কারণ এত কনজেস্টেড ছিল ওখানে, আমরা অটো নিয়ে ঘুরতাম। তো অটো ইজ মানে যারা যাওনি তারা মানে তাদেরকে বলে দেওয়া বেটার যে ওখানে ফিক্সড রেট, অটোতে উঠলেই 100 টাকা করে দিতে হয়। মানে মোটামুটি বিচে গেলে বা যে কোনো পপুলার ডেস্টিনেশনে গেলে 100 টাকা করে লাগেই, সে তুমি একজন যাও কজন যাও ডাজ নট ম্যাটার। সো এটা আমাদের কাছে একটু মানে আনএক্সপেক্টেডই ছিল, বাট পুরীতে গেলে কিন্তু অটোর পেছনে অনেক খরচা হয়। তো এই সব কিছু নিয়ে আমাদের টোটাল কস্ট কেম ডাউন টু অ্যারাউন্ড 55,000 ফর 4 পিপল। তার মধ্যে আমি ডিভিশন করে বলেই দিয়েছি কোনটা কমতে বাড়তে পারে। অ্যাকোমোডেশনটাও কমতে বাড়তে পারে, কিন্তু দারিংবাড়িতে অ্যাকোমোডেশনের অপশানস একটু কম আছে। যে রিসর্টটায় আমরা ছিলাম ওদেরই একটা হোটেলও আছে, ওটা একটু চিপার। তো আমি সব কটার কন্ট্যাক্ট ডিটেলসই দিয়ে দেবো, এবার যে যার বাজেট অনুযায়ী নিজেদের মতো প্ল্যান করে নিতে পারে।
So that was all about the trip expenses and all the details about this trip. তো এই ট্রিপের মানে দিস ইজ দ্য ফাইনাল ব্লগ। এই ট্রিপ সংক্রান্ত আর কোনো ব্লগ হবে না, এটা দিস ইজ দি এন্ড, বাট আরও ব্লগস নিশ্চয়ই আসবে। সো ফর অল দ্যাট প্লিজ স্টে টিউন টু আওয়ার চ্যানেল। যদি আমাদের কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাহলে আমরা আরও মোটিভেটেড ফিল করবো আরও ভালো কন্টেন্ট আনার জন্য। টিল দ্য নেক্সট ভিডিও, বাই বাই।